আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেহেতু চারিদিকে রয়্যাল এনফিল্ডের একটা সিজন চলতেছে, সো এই ব্যাপারগুলো নিয়ে আসলে চেষ্টা করবো কয়েকটা দিন ভিডিও বানাতে। তো আমি আজকে যে জিনিসটা দেখলাম, এখানে কি হচ্ছে, মারামারি হচ্ছে নাকি, চারিদিকে যেই পরিমাণে কিশোর গ্যাং, মানে ইদানিং মোহাম্মদপুরে অনেক ভিডিও দেখতেছি, এগুলো দেখে আসলে একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়। কখন কোন জায়গায় আসলে কি হয়ে যায় বলা যায় না। যাই হোক, যেটা বলতেছিলাম, রয়্যাল এনফিল্ডের কিছু সমালোচনা, যেটা মানে বলতে পারেন অনেকের কাছ থেকে আমি শুনছি, এটা আসলে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমার শোনা হয়েছে। যেমন ইউটিউবে আমি একজন ইন্ডিয়ান বাইকারের রিভিউ দেখলাম, মানে সে আসলে আমার কাছে মনে হয়েছে সে নতুন বাইকার। এই জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে হয়তো বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে, যার কারণে আজকে আমি এই ব্যাপারগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো, যে এই ভিডিওগুলো দেখে আপনারা হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না যে আসলে রয়্যাল এনফিল্ড নিয়ে যাবে না, এটার পারফরমেন্স ভালো না। তো আমি যেটা তার ভিডিওতে দেখলাম, সে বলতেছে যে রয়্যাল এনফিল্ডে এখানে দেখা গেছে যে প্রায় টেপিটটা অ্যাডজাস্ট নাকি তার করতে হয়, টেপিট থেকে বাজে সাউন্ড চলে আসে, টাইমিং চেন থেকে বাজে সাউন্ড চলে আসে। এটা হচ্ছে তার প্রথম সবচেয়ে বড় সমস্যা, যে মানে কেনার 1 বছর মাত্র হয়েছে, সে কিনছে মাত্র 1 বছর হয়েছে। এই 1 বছরের মধ্যে তার বাইকের যেই ইঞ্জিনের সাউন্ড, তারপর হচ্ছে টেপিটের সাউন্ড, যেটাই বলেন, বা টাইমিং চেনের সাউন্ড, এগুলো নাকি নষ্ট হয়ে গেছে। মানে এটা কিভাবে সম্ভব 1 বছরের মধ্যে রয়্যাল এনফিল্ডের মতো একটা বাইকের এরকম অবস্থা? ও তার আগে বলেনি সে আসলে হান্টার বাইকটা ইউজ করে, এবং 1 বছরের মধ্যে তার এটাও সমস্যা হয়েছে যে তার ওই চেঞ্জ পকেটটা হচ্ছে বাদ হয়ে গেছে। মানে আমি জানি না আসলে 1 বছরের মানুষ কত কিলোই বা চালায় যে চেঞ্জ পকেট হচ্ছে চেঞ্জ করতে হয়। দ্বিতীয়ত, সে আসলে সার্ভিস সেন্টার নিয়ে অনেক কমপ্লেইন করছে, রয়্যাল এনফিল্ডের যে সার্ভিস সেন্টার, সেখানে নাকি সে কয়েকবার গিয়েছিল এসব সমস্যার সমাধানের জন্য, যেগুলা ফ্রি সার্ভিসিংয়ের আন্ডারে পড়ে। তো সেগুলো আসলে ফ্রি সার্ভিসিং করা হয়নি, বাট সামহাও তার কাছে টাকা রাখা হয়েছে এবং জিনিসগুলো আলটিমেটলি কোনো সমাধান হয় নাই। তো আমি তার ভিডিও দেখে আরেকটা যেটা জানতে পারছি, সেটা হচ্ছে সে বলছে যে আপনারা অবশ্যই হান্টার বাইকটা ইগনোর করবেন এবং বেটার হয় আপনারা মুভ ফরওয়ার্ড করেন বুলেট অ্যান্ড ক্লাসিক নিয়ে, কারণ ওগুলা অনেক ভালো বাইক। বাট এই কথাটা আমার কাছে খুব একটা বেশি যুক্তিসঙ্গত মনে হয়নি। কারণ দেখেন, আমি আমার আগের একটা ভিডিওতে বলছি যে হান্টার, ক্লাসিক বলেন, যেটাই বলেন, মেটিওর, এগুলো সব কিন্তু একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। মানে ইঞ্জিনের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। সেম ইঞ্জিন 4টা বাইকে ব্যবহার করা হয়েছে, বাট 4টা বাইকে আপনি 4 রকমের ফিল পাবেন। এই ব্যাপারটা কিন্তু আমি আমার আগের ভিডিওতে শেয়ার করছি, এবং কেন 4 রকমের ফিল পাবেন সেটাও আমি বলে দিছি। তো এই যে ভদ্রলোক যে এটা বললেন যে এইটা ইগনোর করে বাকি দুইটা হতে মানে বাকি দুইটা নিতে আর কি, যেটা বুলেট অ্যান্ড ক্লাসিক। তো আমি এটার মধ্যে আসলে কোনো মানে যুক্তি পাইলাম না, যেহেতু এরা এক ইঞ্জিন ব্যবহার করে। মানে এটা কি অবস্থা এখানে? তো সেই জায়গাটা আমি যদি একটু অ্যাড করি, যে এই দুইটা বাইক সে নিতে বলছে, বাকিগুলা সে ইগনোর করতে বলছে। বাকিগুলো বলতে হচ্ছে, সে বলছে কেউ যাতে হান্টার অ্যান্ড মেটিওরটা যাতে না কিনে, অথচ এই দুইটার ইঞ্জিনও কিন্তু সেম। তো আমি প্রথমেই চলে আসি যে এই কথাটা আমি মানতে পারলাম না। আর তার ফার্স্টের দুইটা পয়েন্টে আমি চলে আসি যে টেপিট কেন বারবার অ্যাডজাস্ট করতে হবে। দেখেন, টেপিট হচ্ছে এমন একটা জিনিস, এটা আসলে অ্যাডজাস্ট করতে হয় আপনার চালানোর ধরনের উপরে। আপনি 10,000 কিলো পর আপনার টেপিট অ্যাডজাস্ট করতেই পারেন। আপনি যদি বেশি আপনার খুঁতখুত লাগে, যে একটু সাউন্ড আসতেছে, খুবই হালকা নয়েজ, আপনার টেপিটটা অ্যাডজাস্ট করতে হবে, আপনি করতে পারেন, মানে এটা কোনো বিষয় না। বাট আপনি যদি ধরেন উড়াধুরা চালান, 80, 90, 100 চালাচ্ছেন রেগুলার, 80 তো চালাইতে লাগতেই পারে হাইওয়েতে, বাট মানে একটা পিক আপ দেওয়ার একটা লিমিট আছে। হঠাৎ করে আপনি পিক আপ গেইন করতেছেন, একটা গিয়ারে অনেকক্ষণ চালাচ্ছেন, তখন কিন্তু আলটিমেটলি আপনার টেপিটটা অ্যাডজাস্ট করতেই হবে। মানে এটা কোনো বিগ ডিল না। এটার জন্য যে আমার বাইকের ব্র্যান্ড খারাপ হবে বা মডেল খারাপ হবে, ওরকম কিন্তু ব্যাপারটা না। টেপিট সবারই অ্যাডজাস্ট করতে হয় 10,000 কিলো পর। বাট অনেক সময় অনেকে করেও না, দরকার কি? সো এইটা আসলে আমার কাছে একটা যুক্তিসঙ্গত ব্যাপার মনে হয় না, যে তার টেপিট অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে 10,000 কিলো পরে এবং এই জন্য বাইকটা খুব খারাপ। তারপর সে যেটা বলছে যে তার চেঞ্জ পকেট নাকি 1 বছরের মাথায় চেঞ্জ করতে হয়েছে, এটা তো আমি মানে জীবনেও শুনি নাই। মানে একটা চেঞ্জ পকেট না হইলেও মানুষের 15,000 থেকে 20,000 কিলো যায়, যারা খুব খারাপ চালায় মিনস যারা আসলে জানে না যে চেঞ্জ পকেটের উপর প্রেশার কখন পড়ে, এটা না জেনে যারা চালায় তাদেরও হচ্ছে 15,000 কিলো যায়।
এখন তার যদি 10,000-এর মধ্যে চেইন স্পকেট চেঞ্জ করতে হয়, সেটা আমি যেটা দেখছি তার চেইন স্পকেটে স্লিপ করতেছে, মানে চেইনের যে পিছের স্পকেটটা এটা মিস ফায়ারিংয়ের মতো একটা ব্যাপার হচ্ছে, মানে মিস হচ্ছে আর কি, মানে স্লিপ করতেছে। তো সেইটা আসলে বেসিক্যালি হয় যে আপনি অনেক সময় আমরা ক্লাসটা হালকা চেপে গিয়ার ফালাই, তখন কিন্তু চেনে জোরে জোরে বাড়ি লাগে এবং চেনের সময় মতো আমরা চেনটা অ্যাডজাস্ট করি না, চেনটা লুজ রাখি, চেনে হচ্ছে আমরা মোবিল ইউজ করি, মোবিলে তো অনেক খাট থাকে, এটা আমি অনেকবার আমার অনেক ভিডিওতে বলছি। এইগুলো ইউজ করার কারণেই কিন্তু আসলে এই চেইন পকেট এরকম হয়। এই যে আমি আজকে কিন্তু আসার আগেও আমার চেইন পকেটের মধ্যে হচ্ছে গিয়ার অয়েলটা, আমি ইয়ামাহা লুবের গিয়ার অয়েলটা ইউজ করি, তো ওই গিয়ার অয়েলটা ইউজ করে আসছি। এবং আমি সবসময় এটা মেনটেন করি যে ওই ব্রাশ দিয়ে প্রতি মাসে একবার চেনটা পরিষ্কার করা। আপনারা চেন পরিষ্কার করার ব্রাশ পাওয়া যায় দেখবেন, এবং হচ্ছে এই যে লুপটা করা, এটা কিন্তু আমি গিয়ার অয়েল ইউজ করি রাদার দেন হচ্ছে পোড়া মোবিল থেকে। কারণ পোড়া মোবিলে অনেক খাট থাকে, বালু থাকে, সেগুলো কিন্তু চেইন পকেটে যে একটা মানে মানে ঘষা খাওয়ার মতো আরও বেশি ঝামেলা সৃষ্টি করে। ধরেন ওই বালুগুলো থাকলে তো বালুতে একটা জিনিস ক্ষয় বেশি করে, তো এই জন্য আমি কিন্তু কখনোই ওই পোড়া মোবিল ইউজ করি না। তো আজকে আসার আগেও কিন্তু গিয়ার অয়েল দিয়ে আসছি, কারণ 15 দিন পর পর আমি সবসময় গিয়ার অয়েলটা চেনে দিই, খুব সামান্য দিলে হবে, এত বেশি ইউজ করার দরকার নেই। তো এরকম নতুন বাইকাররা আসলে এই টাইপের মানে চেইন রিলেটেড সমস্যায় পড়ে 10,000 কিলোর মধ্যে। আর একটা চেইন পকেট রয়্যাল এনফিল্ডের চেইন পকেট অ্যাটলিস্ট তো 25-30 হাজার যাওয়ার কথা। আর যদি রেগুলার এরকম মেনটেনেন্স না করে তখন কিন্তু এরকম স্পকেট নষ্ট হবে, এটা খুবই স্বাভাবিক। বাট এর জন্য কিন্তু একটা বাইকের ব্র্যান্ড কখনোই খারাপ হতে পারে না। তো দেখেন, আমি আসলে মানে দালাল হিসেবে বলছি না, মানে ইফাদ মোটরস কিন্তু বাংলাদেশের মার্কেটে ওরা ট্রাক সেল করে এবং ওদের ট্রাকের আমি যতটুকু জানি একটা ভালো রেপুটেশন আছে। সো রয়্যাল এনফিল্ডের মতো একটা বাইক তারা আনছে, ডেফিনেটলি তারা তাদের রেপুটেশনটা হচ্ছে এমনভাবেই ধরে রাখবে যাতে এখানে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। সো আসলে আমি আসলে চালাই কিন্তু ইয়ামাহা, কিন্তু আমি কিন্তু আরেকটা কোম্পানির ব্র্যান্ডকে বা বাইককে আমি খারাপ বলছি না, কারণ আমি জানি সেটা ভালো বাইক না। ইউজারের এরকম উল্টাপাল্টা চালানো এবং না বুঝে মেনটেনেন্স করার কারণে এরকম একটা বাইককে কখনোই আপনারা বাজে মনে করবেন না বা এটার থেকে খারাপ ফিডব্যাক আশা করবেন না। সো অনেক সময় আমরা অনেকে নতুন বাইকার আছি যারা ধরেন যে নতুন একটা বাইক লঞ্চ হলো রয়্যাল এনফিল্ড, আচ্ছা ঠিক আছে আমি কিনে ফেলি, তো আসলে আমি কিন্তু ঠিক মতো চালাতেও জানি না। তো আমি আমার সাবস্ক্রাইবার থেকে এরকম অনেক ভাইকে দেখছি যে তারা নতুন বাইক কিনবে অথচ তারা কিন্তু জানে না বাইক চালাতে হয় কিভাবে। তো সেই ক্ষেত্রে তার হাতে যদি এরকম একটা বাইক পড়ে, সেটা রয়্যাল এনফিল্ড না, সেটা যে কোনো বাইকই হোক, ওটার অবস্থা কিন্তু 12টা বাজবে, কারণ সে কিন্তু আগের থেকে বাইক চালায় না। এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। আর চেইনের যে ব্যাপারটা বললাম, চেইন কিন্তু এটা আসলে কি বলবো, মানে ওই সব ইউজারদের রিভিউ দেখে আপনারা একটা বাইককে কখনোই বিবেচনা করতে পারবেন না। কারণ দেখেন, আমি যেটা বললাম যে 4টা বাইকে কিন্তু একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এরকম যুক্তিসঙ্গত ব্যাপার তুলে ধরতে পারলে একটা কথা। একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অথচ ওই 2টা বাইক ভালো, হান্টার ভালো না, আমার মেটেওর ভালো না, অ্যান্ড আমার ক্লাসিক অ্যান্ড বুলেট ভালো, এটা বলে আসলে কোনো লাভ নাই। মানে এগুলো আসলে বেহুদা কথাবার্তা। সো আপনারা চেষ্টা করবেন যারা নতুন বাইক নেবেন, রয়্যাল এনফিল্ড এটা ডেফিনেটলি খুব ভালো একটা বাইক। মানে এর ফিডব্যাক তো আমরা সবাই জানি, আমরা অনেক আগের থেকেই শুনে আসতেছি রয়্যাল এনফিল্ড একটা ভালো বাইক। আপনারা যখন সার্ভিস সেন্টারে যাবেন, সার্ভিস সেন্টারে গেলে কী করবেন, নিজেরা কিছু আইডিয়া রাখবেন। একবারে না জেনে সার্ভিস সেন্টারে বাইক দিয়ে আসবেন, ওরা ওদের মতো কাজ করবে এরকম না। আপনার একটা সমস্যা, সেই সমস্যাটা আপনি বুঝতে চেষ্টা করবেন যে আসলেও কি এটা সমস্যা কিনা, বা এই সমস্যাটা আসলে আসছে কোথা থেকে সমস্যাটা সৃষ্টি, এটা একটু ঘাটবেন, একটু ভিডিও ঘাটবেন, একটু গুগল করবেন, তাহলে আপনি কিছু জানতে পারবেন এবং তাদেরকেও কিছু সাজেস্ট করতে পারবেন যে ভাই এটা দেখেন, এটা মনে হয় একটু সমস্যা আমার কাছে মনে হচ্ছে। একেবারে আপনি না জেনে যদি বলেন যে আমার এই বাইকটা চালাতে ভালো লাগছে না, দেখেন কী করা যায়, তাহলে তখন তারা কী করবে, তাদেরও তো আসলে কাজে অনেক প্রেশার থাকে, অনেক বাইক ডেলিভার করতে হয়। তো সেই অনুযায়ী ওই কেপিআই বা টার্গেট ফিল আপ করতে চেয়ে তারা যেটা করে, আপনার সমস্যাটাকে ওইভাবে আসলে চেক করে না। এলস আপনি যদি সমস্যাটা তাদেরকে না বলেন এবং নিজেও কিছু জানবেন, যখন সার্ভিস সেন্টারে বাইকগুলো দেবেন নিজেও কিছু জানার চেষ্টা করবেন যে কী কারণে সমস্যাটা হচ্ছে, আপনার কী মনে হয় সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন, এটি আর কি। সো আপনারা নিশ্চিন্তে বাইকটা নিতে পারেন রয়্যাল এনফিল্ড। মানে এটা খুবই কী বলবো, ওল্ড একটা ব্র্যান্ড, মানে এর একটা রেপুটেশন আছে। মানুষের এই নেগেটিভ ফিডব্যাক দেখে আপনার ডিসিশনকে হচ্ছে মানে কী বলবো চেঞ্জ করবেন না বা কনফিউশন হবেন না।
আর আমি মোটামুটি অফিসে চলে আসছি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।